হ্যালো, আমার নাম রোহিত মণ্ডল। তো আগের ক্লাসটা যারা দেখনি তারা দেখে নিন, এর আগের ভিডিওটা 1 ঘন্টার মতো ক্লাস আছে। একদম বেসিক থেকে যেটুকু কনসেপ্ট প্রয়োজন নিউট্রিশনের ক্লাস 12-এর 4th সেমিস্টার পড়ার জন্য সেটুকু বোঝানো রয়েছে ওর মধ্যে অলমোস্ট। এবার নিয়ম সেই, আবার প্রথমে কী করবো, আমরা যাব গিয়ে সেটিংসে গিয়ে এখানে এই নোটিফিকেশান প্যানেলে গিয়ে আমরা ডু নট ডিস্টার্ব মোডটা অন করে দেবো। ঠিক আছে, আমি ওয়াইফাই বন্ধ করে রাখলাম যাতে করে ডিস্টার্ব না হয়। তো তোমাদের এটাই নিজেদেরকে ডিস্টার্ব থেকে দূরে রাখার চেষ্টা করো। পরীক্ষার বেশি দিন নেই, মাত্র কদিন বাকি দেখে নাও একবার নিজেরা, 73 days লেফট অনলি। ঠিক আছে, তো সেম কথা যে একটু বোরিং লাগতে পারে, কিন্তু চেষ্টা করবো যতটা বুঝিয়ে বলার চেষ্টা করতে। শুধু দাগিয়ে দিলে তো হবে না, যে ম্যাক্সিমাম কী হয় জাস্ট দাগিয়ে দাগিয়ে চলে যাওয়া হয়, কিন্তু আমরা পুরো লাইন বাই লাইন চেষ্টা করবো বুঝে নেওয়ার, কারণ এটা ইউজফুল রিয়েল লাইফেও ব্যবহার করা যাবে এই সাবজেক্টটা। তো আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে প্রেগনেন্সি বা গর্ভাবস্থার কী কী পরিবর্তন হচ্ছে, বাচ্চার বা ভ্রূণের মায়ের দিয়ে কী পরিবর্তন হচ্ছে সেই পর্যন্ত পড়েছিলাম। বাদিকেরটা হচ্ছে গিয়ে এই বইটা হলো পারুল প্রকাশনী, আর ডান দিকেরটা হলো রায় মার্টিন। আমরা দুটো বই থেকে মিক্স করে পড়ি, যেটা যেটা ভালো থাকে সেখান থেকে নিয়ে পড়ার চেষ্টা করি। চলো, ইন্ট্রোডাকশন শেষ, 1.5 মিনিটের ইন্ট্রোডাকশন শেষ। এবার পড়াশোনা হবে। আজকের টপিক হচ্ছে আমাদের যে শারীরবৃত্তীয় যে পরিবর্তনটা হচ্ছে, এবার মায়ের পুরো দেহে কী কী শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে সেগুলো দেখব। আমি আগে থেকে মার্ক করে রেখেছি, যেহেতু যাদের পড়াই তাদের পড়িয়ে রেখেছি অলরেডি অফলাইনে, সেই কারণে মার্কিং করা আছে, সুবিধা হবে, সময় বাঁচবে, মার্কিং করতে সমস্যা হয় না। প্রথমে দেখে নিই যে পুষ্টি, যেহেতু মায়ের দেহে বাচ্চা বড় হচ্ছে সেই কারণে চাহিদা তো বাড়বে, সেই কারণে পুষ্টির চাহিদা বাড়বে। এবার এর মধ্যে আলাদা আলাদা ধাপ করা আছে। প্রথমে দেখি মায়ের দেহে জরায়ুর কী পরিবর্তন হচ্ছে। এর আগে আমরা যে ভেতরের ভ্রূণ বা বাচ্চার যে কী পরিবর্তন সেটা পড়েছিলাম। এবার মায়ের দেহে কী পরিবর্তন হচ্ছে, মায়ের দেহের অঙ্গের প্রত্যঙ্গের বা হরমোন সব কিছু ধাপে ধাপে পড়বো। প্রথমে কী আছে এখানে, জরায়ু পরিবর্তন। এটা হয়তো আগের দিনও কিছুটা হয়েছে। জরায়ু পরিবর্তন যে সেই অঙ্গ যার মধ্যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, দেখি এর মধ্যে প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, 3টা ভাগ করে দিয়েছে। প্রথম ট্রাইমেস্টারে কী হচ্ছে, প্রথম ট্রাইমেস্টার হচ্ছে প্রথমে প্রাচীর ঘন হচ্ছে, যাতে করে কী হচ্ছে, এই যে ভারী যে বাচ্চাটাকে ধরে রাখতে হবে, ওখানে আটকে রাখতে হবে, প্লাসেন্টার মাধ্যমে অ্যাঙ্কার করে রাখতে হবে, তাহলে তো ওকে হৃষ্টপুষ্ট হতে পারে না, তো পড়ে যাবে। তো সেই কারণে এটার প্রাচীর পুরু হতে হবে। এবং সেটা কোন জায়গাটা ছিল আমরা ছবিতে পড়েছি, যে আগের ক্লাসে উপরের দিকটা থাকে, যেটাকে আমরা নাম বলি ভেবেছিল, আচ্ছা কোথায় ছিলাম, হ্যাঁ এই উপরের যে অংশটাতে, এখানে যেখানে বড় মানে যে পুরো অংশটা সব থেকে যেখানে ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা, না হলে অন্য কোথাও বাইরে হলে যেখানে আমরা একটু প্রেগনেন্সি বলি, তো এই পুরো অংশটার নাম ছিল ফান্ডাস। ঠিক আছে, তো ওটা আরও চওড়া হচ্ছে, মোটা হচ্ছে, আর বাচ্চাটাকে আরও সহজে যাতে ধারণ করতে পারে। সরি, কী হচ্ছে, আর আয়তন বড় হচ্ছে। প্রথমে ছিল জাস্ট এইটুকু ছিল, এইটুকু সাইজ, এখান থেকে বড় হতে হবে, ওর মধ্যে পুরো একটা বড় হতে হতে একদম ওর ভিতরেই পুরো একটা বাচ্চা 9 মাস 10 দিন ধরে বড় হবে। দেখি কতদিন, প্রথম 3 মাসে কী হচ্ছে, 10 গুণ বৃদ্ধি পাচ্ছে, প্লাসেন্টা তৈরি হলো, পড়েছিলাম আমরা। আর জরায়ুর পেলভিক গহ্বরে অবস্থান করে। পেলভিক গহ্বর হচ্ছে কি, নাভির নিচে থেকে যে তলপেট রয়েছে এটা আমরা বলি, ওটা হচ্ছে বলছে পেলভিক গহ্বর। তো সেখানে প্রথম 3 মাসে বোঝা যাচ্ছে না, তার ভেতরেই থাকছে, তারপরে আস্তে আস্তে পেলভিক গহ্বর থেকে বাইরে চলে আসছে। দেখি তারপর সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিকে কী হচ্ছে দেখি, বলছে জরায়ুর পেলভিক গহ্বরের বাইরে এসে, এই যেটা বললাম এখনই, যে জরায়ু এবার পেলভিক গহ্বর ছিল যেটা, সেখান থেকে জরায়ুটা বাইরের দিকে বেরিয়ে এসছে, বাচ্চাটা ভেতরে আরও বড়ো হচ্ছে, তো আস্তে আস্তে বড়ো হচ্ছে। প্রথমে ভেতরে ছিল জরায়ুটা, যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে, তাহলে পেটও আস্তে আস্তে বড়ো হচ্ছে, তো পেলভিক গহ্বর থেকে বাইরে বেরিয়ে আসছে। থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিক, এখানে কী হচ্ছে, যে এখানে সর্বোচ্চ হাইস্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে বাচ্চা থেকে বড়ো হয়ে যাচ্ছে এবং প্রসবের জন্য প্রস্তুত হচ্ছে। এই 3টে হচ্ছে ধাপ। দেখি জরায়ুর আয়তন ফার্স্টে কত ছিল, ভেতরে জায়গা ছিল মাত্র 10 ml, এইটুকু জায়গা, তো এর ভেতরে জায়গা ছিল মাত্র, একদম ফাঁকা যা থাকে না, আমাদের 10 ml। 10 ml থেকে সাইজ কত হচ্ছে, 5 লিটার পর্যন্ত ভেতরে জায়গা বাড়ছে।
এ পৌঁছায় এবং আয়তন স্বাভাবিকের তুলনায় তাহলে 10 ml কোথায়, সেখান থেকে 5 লিটার, তার মানে 10 ml থেকে 1000 করো, হয়ে গেল 100 গুণ, সেখান থেকে আবার 10 দিয়ে গুণ, তার মানে প্রায় 1000 গুণ হয়ে যাচ্ছে, 500 থেকে 1000 গুণ বৃদ্ধি পাচ্ছে। আর ওয়েট ছিল প্রথমে 70 গ্রাম, সেখান থেকে বেড়ে শুধুমাত্র জরায়ুর আয়তন কত দাঁড়াচ্ছে 1100 গ্রাম, 1000 মানে 1 কেজি 100 গ্রাম এরকম। আর এই শারীরবৃত্তীয় পরিবর্তনের পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ফোলেট এগুলোর পরিমাণ বৃদ্ধি না বলে চাহিদা না মিটলে তাহলে ফোলেট বানাবে রক্ত, ফোলেট মানে ভিটামিন B9, আর প্রোটিন তো জানছি আমরা, প্রোটিন বলে দিয়েছে। তো আর প্রোটিন ও রক্তের কাজ লাগছে, গ্লোবিন, প্রোটিন, হিমোগ্লোবিনে লাগছে। আর সন্তান অপরিণত বা ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিডাকশন, ইন্ট্রা মানে ভেতরে, ইউটেরাইন কার ভেতরে, ইউটেরাসের ভেতরে, জরায়ুর ভেতরে, গ্রোথ রিডাকশন, রিডাকশন মানে লোপ পাচ্ছে। এই পুষ্টি যদি পূরণ না হয় সন্তান অপরিণত হয় এবং সন্তানের বৃদ্ধি হবে না ঠিক করে, সেটাকে বলছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিডাকশন, বৃদ্ধি লোপ পাবে। এবার এখানে কি বলছে, রক্ত বাহ বা হৃদ পরিবর্তন, মানে রক্তের কি, রক্তবাহ বলতে ধমনী আর শিরার কথা বলছে, আর হৃদ পরিবর্তন হার্টের কাজবাজ কি চেঞ্জ হচ্ছে। রক্তে কি বলছে, প্লাজমা গড়ে প্রায় 50% বৃদ্ধি পায়। প্রথমে দেখিনি আমাদের রক্ত কীভাবে, রক্তকে ভাগ করলে আমরা প্রথমে পাবো একটা হচ্ছে পাবো 3টে পার্ট পাবো, আচ্ছা প্রথমে 2টো পার্ট করে নিই। প্রথমে পাবো রক্তের প্লাজমা পাবো, যেটা ধাত্র, যার মধ্যে লিকুইড পার্টটা, যার মধ্যে রক্তের সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে কোষ পাবো, সেল। প্রথমে প্লাজমা, সেকেন্ড পার্ট হচ্ছে সেল। সেলগুলো এই ধাত্রের মধ্যে, প্লাজমার মধ্যে ভেসে বেড়াচ্ছে আর বাকি কাজ করছে। তো এই প্লাজমা বা ধাত্র যেটা, সেটার পরিমাণ বাড়ছে কতটা, 50%। আর সেলগুলো দেখি কোন কোন সেল কতটা পরিমাণে বাড়ছে, মেইনলিকে আরবিসি, যেটা প্রায় 12% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আর আরবিসির সাধারণ পরিমাণ কত, প্রায় 4.5 থেকে 5.5, এখানে 4.5টাই ফিমেলের ধরা হচ্ছে, 5.5 মেলদের ধরা হয় প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। তো 4.5 কত, 4.5 মিলিয়ন, মানে প্রায় 45 থেকে প্রায় 45 লক্ষর কাছাকাছি আরবিসি থাকে কোথায়, 1 ডেসিলিটার রক্তের মধ্যে। আসি এবার কোথায় গেল, হ্যাঁ এবার হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট মানে কার্ডিয়াক মানে হার্ট আউটপুট, হার্টের কতটা আউটপুট দিচ্ছে। তো হার্ট এরকম বিট হচ্ছে, কার্ডিয়াক আউটপুট বলছে এই সিঙ্গেল 2টো পার্ট, একটা লেফট একটা রাইট ভেন্ট্রিকল, নিচে রয়েছে নিলয়, উপরে রয়েছে হার্টের অলিন্দ, নিচে রয়েছে নিলয়। তো নিলয় প্রত্যেক বিটে নিলয় রক্ত বডিতে সাপ্লাই করছে। তো প্রত্যেক একটা নিলয় থেকে কতটা পরিমাণ রক্ত এক বিটে বেরোচ্ছে তার পরিমাণ হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সেটা কতটা বেরোচ্ছে, কতটা বাড়ছে, 30 to 60% বেরোচ্ছে। সেটা অলমোস্ট 70 ml এর মতো, ঠিক আছে। পার বিটে একটা নিলয় থেকে 70 ml রক্ত সাপ্লাই হয়। তো সেটা প্রায় 30 to 60% বেড়ে যাচ্ছে। এছাড়া শরীরের অন্যান্য যে পরিবর্তন, স্তন, ত্বক, পৌষ্টিকতন্ত্র, এই সমস্ত অঙ্গের বৃদ্ধি হচ্ছে। আর এই প্রত্যেকটা বৃদ্ধির জন্য কি লাগবে, আবার এক্সট্রা রক্ত লাগবে পুষ্টির জন্য। পুষ্টি শুধু তো খেলেই হবে না, পুষ্টি সাপ্লাই করতে হবে, তার জন্য রক্ত বেশি লাগবে, প্রোটিন লাগবে, ক্যালোরি লাগবে, লোহা লাগবে। রক্ত বাড়ানোর জন্য লোহা কোথায় লাগছে, হিমোগ্লোবিনের ভাঙলে কী হবো, হিম প্লাস গ্লোবিন। গ্লোবিনটা তো প্রোটিন পার্ট, আর হিমটা কি এই লোহা থেকে আসছে। প্রভৃতি চাহিদা বৃদ্ধি করছে। এগুলো পূরণ না হলে তখন রক্ত তৈরি হবে না। আর B9 আর B12 তো রক্ত তৈরি করতে সাহায্য করে। রক্ত তৈরি করতে বলতে আরবিসির বা লোহিত রক্ত মানে রক্ত কণিকাগুলোর পরিপূর্ণতে সাহায্য করে। ডে 1 যে কোষটা তৈরি হলো সে তো একদিন থেকে কাজ করবে না, একে টাইম দিতে হবে। যেমন লোহিত রক্ত কণিকা প্রায় 8 দিন টাইম লাগে তাকে ম্যাচিওর হতে, তারপর থেকে প্রায় 120 দিন পর্যন্ত সে কাজ করে। তাহলে এই 1 থেকে 8 দিন পর্যন্ত টাইমটাকে বড় হতে দিতে হবে, মানে কাজ শেখাতে হবে সেই টাইপের। তো এইটা হচ্ছে গেল এই ভিটামিন B9 এবং B12 ফোলেট যদি না থাকে তখন এই কাজ মানে এই পরিপূর্ণতা হয় না, ঠিক আছে। তো পরিপূর্ণতা যদি না হয় তাহলে যতই সংখ্যায় বেশি থাকুক আমাদের কাজে কিছুই লাগবে না।
এবার আসি মৌল বিপাকীয় হার খুব একটা বড় মানে দরকারি পার্ট, ঠিক আছে। এটা আমরা মার্ক করে রেখেছি আমি অলরেডি, যেটা রায় মার্টিন থেকে পড়িয়েছিলাম আমাদের। তো রায় মার্টিনে চলে আসি এবার। এখানে এই তো ফার্স্টেই রয়েছে মৌল বিপাকীয় হার। আমি এই দেখো কোন পেজটা রয়েছে, 3rd পেজ। তো শুরু করছি। মৌল বিপাকীয় হার ফুল ফর্ম কি? বেসাল মেটাবলিক রেট। আমরা আগে থেকেও ছোটোবেলা থেকে পড়ে আসছি বেসাল মেটাবলিক রেট। শরীরে কতটা খাবার থেকে কতটা শক্তি, সোজা কথায় কতটা খাবার থেকে কতটা শক্তি তৈরি করছে। এই শক্তিটা কি হচ্ছে, এর স্বাভাবিকভাবে শরীরের বিএমআর পরিমাণও বাড়বে। এর বিএমআর বাড়বে তো কতটা বাড়বে, তো দেখি তাহলে। প্রথমে কি বলছে, এই যে এই লিস্টটা আবার এখান থেকে বলবো আমরা, বেটার আছে। যদি পরীক্ষা আসে কখনো যে বিএমআর কী পরিবর্তন হয় গর্ভাবস্থায়, আমরা এখান থেকে লিস্ট দেবো আর এখান থেকে কারণ দেবো আর তারপরে কমপ্লিট, ঠিক আছে। এই জন্য আমি দুটো বই একসাথে পড়াচ্ছি। লিস্ট কি সুন্দর দেখো দেওয়া রেখেছে, প্রথম ট্রাইমেস্টারে বা প্রথম 3 মাসের মধ্যে 5% বৃদ্ধি হবে, তার দ্বিগুণ হয়ে যাবে তারপর দ্বিতীয় মাসে। দেখো মনে রাখার ট্রিক্সও করে দিয়েছি, দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 5% প্রথম ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে 10% দ্বিগুণ হলো, থার্ড ট্রাইমেস্টারে আবার দ্বিগুণ হলো, 20% বৃদ্ধি পেলো। এবার 3 যদি যোগ করি কত দেবে, 5 + 10 + 20 কত হচ্ছে, এদিকে হচ্ছে 15, এদিকে হচ্ছে 35, আর মিনিমাম হচ্ছে 35 আর ম্যাক্সিমাম কত পসিবল, 30 আর 10 40, তাই তো। এবার দুটোকে 3 দিয়ে ভাগ করে দিই, গড় বের করি, তাহলে কত পারবে, 35কে 3 দিয়ে ভাগ করলে পারবে 3 × 36 অলমোস্ট। তো সেই জন্য মিনিমাম মান হচ্ছে 12 আর 3 × 39, 40 হচ্ছে 39, তো এইটা হচ্ছে কি 13, সেই জন্য 12 থেকে গড়ে 13% হচ্ছে। বোঝা গেছে, হিসাব ক্যালকুলেশন জাস্ট গড় বের হচ্ছে। এটা হচ্ছে মিনিমাম গড়, এটা হচ্ছে ম্যাক্সিমাম গড়, যোগ করো বাই 3, যোগ করো বাই 3, বেরিয়ে গেল। ভুলে গেলেও আমরা জাস্ট মুখস্থ রাখলে হয়ে যাবে। আর 2 × 2x দ্বিগুণ হারে বাড়বে। এবার চলে আসে আমরা এখানে শিফট করে যাব। এখানে শিফট করে গেলে কী হচ্ছে, দেখি বিএমআর বাড়ছে কেন, কতটা বাড়ছে দেখো। এইখানে এই জন্য আবার বলছি, বই কেন আমি দুটো একসাথে পড়াচ্ছি। এইখানে এই যে পরম গল্পের আকারে লেখা কেমন করে গাদানো, কিন্তু এখানে খুব সুন্দর বক্স করে দেওয়া। আবার কোনো বইতে এইটাই গাদানো আছে, এটাই বক্স করে দেওয়া আছে বা লাইন স্টেপ বাই স্টেপ। যেমন এই পয়েন্টগুলো দেখো রায় মার্টিনে সুন্দর পয়েন্ট করে করে দেওয়া, কিন্তু এটাই আবার গল্পের মতো করে লেখা রয়েছে। তো আমরা এখানে রায় মার্টিন থেকে এটা পড়বো। চলে আসি রায় মার্টিনে। কী বলছে, বিএমআর বৃদ্ধির কারণ কী কী, যে ভ্রূণের বৃদ্ধি হবে, তাহলে সেই জন্য মায়ের ওজনও বাড়তে হবে, ওজন বাড়তে গেলে সাপ্লাই করতে হবে, বডি মানে শক্তি দিতে হবে, তো খাবার থেকে শক্তি বের করতে হবে, সেই জন্য দেহের ওজন বাড়বে। আর ভ্রূণের বৃদ্ধির জন্য, কলাকোষের বৃদ্ধির জন্য বেশি শক্তির প্রয়োজন। জাস্ট বললাম, এগুলো ভাষায় লিখছি। আবার বিএমআর বাড়িয়ে দেয়। আর উপচিতিমূলক কার্য, উপচিতি আর অপচিতি দুটো টাইপ। অপচিতি মানে কি, ক্ষয়। উপচিতি মানে তৈরি হবে, এখন বডি তৈরি হচ্ছে, সেই কারণে ওদের চাই বেশি বেশি শক্তি, সেই জন্য উপচিতিমূলক কার্যকলাপের বৃদ্ধির জন্য শক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গেল। যদি তুমি ব্যায়াম করো তখন কি হবে, ফ্যাট বার্ন হবে, ওটা অপচিতিমূলক, আর এটা উপচিতিমূলক, আর গঠন হচ্ছে তাই। আর এছাড়া গর্ভাবস্থায় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের পরিবর্তন বিএমআরকে প্রভাবিত করে, এরা হেল্প করছে। হরমোনই তো কোষে কোষে যায়, আমরা বলে জানি হরমোন হচ্ছে গিয়ে কেমিক্যাল মেসেঞ্জার, সব জায়গায় তো নার্ভ পৌঁছাতে পারে না, তো সেখানে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন গিয়ে কাজ করায় ওদের। গেল, তাহলে আমাদের গেল দুটো, গেল একটা হচ্ছে জরায়ুর পরিবর্তন গেল, 2 নম্বর গেল বিএমআরের পরিবর্তন। 3 নম্বরে আসি, এখানে আছে পৌষ্টিকতন্ত্রের পরিবর্তন। পৌষ্টিকতন্ত্রে আবার আমরা কোথায় চলে যাবো, এইখানে পারুলে। পৌষ্টিকতন্ত্রে কী বলছে, পৌষ্টিকতন্ত্রে এখানে এই যে এই প্রোজেস্টেরন যে হরমোনটা নিঃসরণ হচ্ছে, যাকে আমরা বলছি প্রেগনেন্সি হরমোন, এ কী করছে, সরি এই জন্য কী করবো আমরা এখানে, প্রোজেস্টেরনের প্রভাবে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে গতিশীলতা, গ্যাস্ট্রো ফর পাক রিলেটেড, ইন্টেস্টিনাল বলতে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র মিলিয়ে, তাহলে পাকস্থলী, ওদিকে ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই পুরোটাকে বলছি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এই পুরোটার কী হচ্ছে, এই প্রোজেস্টেরনের প্রভাবে গতিশীলতা হ্রাস পাচ্ছে। এবার কেন হঠাৎ করে হ্রাস পেতে গেল কেন, এইটার কারণ আবার এই বইতে লেখা রয়েছে, দেখে নাও তোমরা। বই বলছি, গল্প প্রথমে বলে দিতে পারি। দেখো গল্প বলে দিয়ে, শক্তি চাহিদা বাড়ছে,
খাবার খাচ্ছি, জাস্ট খাবার খাই আর যদি টাইম না দিই সেখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসটা অ্যাবজর্ব করার, তাহলে তো হবে না। তো এখন যেহেতু চাহিদা বেশি, খাবারের থেকে ম্যাক্সিমামটা আমরা চাইবো শুষে নিতে, অবজার্ভ করতে, এই জন্য ধীরে ধীরে পাস হতে চাইবে খাবার, যাতে করে ম্যাক্সিমামটা ওখান থেকে শোষণ করে নেওয়া যায়। সেই কারণে প্রোজেস্টেরন প্রেগনেন্সি সাপোর্টেড ও কী করছে, এই গ্যাস্ট্রোইন্টেস্টিনালের গতিশীলতা হ্রাস করছে, যাতে করে ম্যাক্সিমামটা শোষণ করে নেওয়া যায়, নেওয়ার টাইম পায়। সেই কারণে পৌষ্টিকতন্ত্রের একটা বড় পরিবর্তন হচ্ছে। এবং এইটারই আরেকটা কারণ হচ্ছে কি, বৃহদন্ত্র গিয়ে যদি বৃহদন্ত্র মানে ক্ষুদ্রান্ত্রের পরে সব শোষণ হয়ে গেলে বৃহদন্ত্রে কী হবে, জাস্ট মলত্যাগ হবে। সেই জায়গাতে গিয়ে এই সেম কনসেপ্ট হবে, আর বৃহদন্ত্রের কিছুটা পরিমাণ জলও শোষণ হয়। তো ওইখানে গিয়েও সেম কারণেই এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের গতিশীলতা হ্রাসের কারণে মলত্যাগের বাধা হবে, সেই কারণে হবে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। তাহলে এইখানে গেলাম আমরা, আমি মুখে বলছি গল্পের আকারে, পরীক্ষার জন্য তোমাদের নিজেতে পড়তে হবে। তো সেই কারণে ভাষা বইয়ের জন্য দেখো এখানে লেখা রয়েছে, পরিপাকের শোষণের বৃদ্ধির জন্য গ্যাস্ট্রোইন্টেস্টিনালের গতিশীলতা হ্রাস পায়। কার প্রভাবে? প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে হ্রাস পায়। তার ফলে এটা একটা কনসেপ্ট হয়ে গেল, এর ফলে এই যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায়। এছাড়া ক্ষুদ্রান্তের, আচ্ছা এবার হচ্ছে বাধা দিচ্ছে, এবার একটা গেল হচ্ছে আস্তে আস্তে দিচ্ছে, এবার কখনো কখনো কী হয়, এইটাই আবার বিপরীতে পাঠায়, রিফ্লাক্স হয়। রিফ্লাক্স মানে যেমন আমাদের খাবার দেখো না মাঝে মধ্যে ঢেকুর উঠে গলা বুক জল অ্যাসিড হয়ে যায়, সেটা বলছে বিপরীত চলন। নর্মালি কী হয়, পেরিস্টলসিস কি, এই যদি আমাদের নালী হয় তো এই 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 এমনভাবে হচ্ছে ডাউনওয়ার্ড পেরিস্টলসিস হয়, ঠিক আছে, বা এরকম একটা যাবে একটা যাবে একটা যাবে একটা নামবে একটা যাবে একটা নামবে, এইভাবে পেরিস্টলসিস হতে হতে খাবারটা নিচে চলে যায়। এই পেরিস্টলসিস এবার এই জন্য খাবার নিচে যায়, কিন্তু এই প্রোজেস্টেরনের প্রভাবে কী হচ্ছে, পেরিস্টলসিসে বাধা দিচ্ছে, তো এই জন্য কখনো কখনো এটা রিভার্স হয়ে যায়, কখনো কখনো বিপরীত দিকে যায়, মানে এই উপরের দিকে ঠেলে নিয়ে যাবে। উপরের দিকে ঠেলে নিয়ে গেলে তো তাহলে উল্টে গিয়ে বমি পাবে, সেই বমি ভাব হবে। আর একটা হার্ট বার্ন, আমাদের গলা বুক জ্বলে, তো বুক জ্বলে, হার্ট বার্ন কেন জ্বলে, কারণ না পেটের এক মশলা, দ্বিতীয়ত যেটা কমনলি হয়, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিড, পাকস্থলিতে রয়েছে অ্যাসিড, সেখান থেকে যদি উল্টে আসে তাহলে কী হবে, পাকস্থলী তো নিজের প্রোটেক্টিভ মেকানিজম রয়েছে সেই জন্য জ্বলছে না, কিন্তু ইসোফেগাস বা গ্রাসনালীতে তো প্রোটেক্টিভ মেকানিজম অতটা ভালো না, সেই অ্যাসিডটা গিয়ে যখন ওই গ্রাসনালীতে গিয়ে এফেক্ট করছে তখন হচ্ছে ওখানে অ্যাসিড বার্ন হচ্ছে, সেই জন্য গলা বুক জ্বলছে। তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল বর্ধিত জরায়ুর। এবার হচ্ছে পৌষ্টিকদের একটা গেল, এবার ধীরে ধীরে যে পেটের মধ্যে যে জরায়ুটা আয়তনে বাড়ছে, জায়গা তো আমাদের ফিক্স ছিল, বাইরে বাড়ছে ঠিকই, পরে আসছে দ্বিতীয় মাস থেকে আসছে, কিন্তু সেটাও তো ওভারঅল পেটের জন্য বেশি। তো কী হচ্ছে, আস্তে আস্তে জরায়ুটা বাড়ছে, উপরের দিকে চাপ প্রয়োগ করছে, আর জরায়ু কোথায় রয়েছে, নিচে রয়েছে, পেলভিকে রয়েছে, আর তার উপরে পেটের পার্টটা রয়েছে, তো উপরে চাপ দিচ্ছে। চাপ দিলে কী হবে, নালীগুলো বা যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা সেটাও চাপ পড়ছে, পেটের সমস্ত নালী, তো চাপ পড়লে সেখানে জায়গা আরও কমে যাচ্ছে। একে প্রোজেস্টেরন বাধা দিচ্ছিল, স্লো করছিল, তার উপর আবার জরায়ুর বৃদ্ধির জন্য আরও চাপ পড়ছে। তাহলে এই আরেকটা কারণ হয়ে গেল কোষ্ঠকাঠিন্যের। আর এই কোথায় গেল, রিভার্স পেরিস্টলসিস আরেকটা কারণ হয়ে গেল যে বর্ধিত জরায়ু। এটা হচ্ছে গর্ভাবস্থা দ্বিতীয় এবং তৃতীয় মাসে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে খিদের উদ্রেক বৃদ্ধি পায়। বৃদ্ধি ম্যাক্সিমাম আমাদের প্রথম মাসে কী হয়, অঙ্গ গঠন হয়, দ্বিতীয় মাসেও কিছুটা অঙ্গ গঠন হয়, কিন্তু আস্তে আস্তে বৃদ্ধিও শুরু হয়, আর থার্ড মাসে পুরো একদম রেডি, একদম ভেতরে কী বলে ফিটাস একদম রেডি, জাস্ট ওকে বড় করতে হবে লাস্ট 3 মাস। ওই জন্য পড়েছিলাম স্বাদ দেওয়ার কনসেপ্টটা। তো এইখানে তাহলে খিদে বাড়বে, সেই বলছে এই খিদের উদ্রেক বৃদ্ধি পাবে, কার প্রভাবে, প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের প্রভাবে। সেই ঘুরে ফিরে প্রত্যেকটা কোষে কোষে গিয়ে বলতে হবে, অর্ডার নিয়ে যাবে কে, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন খুব কম ক্ষেত্রে। কেন প্রোজেস্টেরনকে বলছি প্রেগনেন্সি হরমোন। গেল, তাহলে আমাদের 3টে জিনিস হয়ে গেল, আবার রিপিট করছি, জরায়ুর পরিবর্তন পড়লাম, বিএমআর পড়লাম, আর পৌষ্টিকতন্ত্রের পরিবর্তন পড়লাম। হচ্ছে বৃক্কের কার্যকর্তা। এই যে এত এত খাচ্ছি তাহলে এর ওয়েস্টও বেরোবে, তাহলে ওয়েস্ট বের করতে গেলে আমাদের রেচন পদার্থের পরিমাণ বাড়বে, তাহলে রেচন অঙ্গের কাজ বেড়ে যাবে। ঠিক, এবার চলে আসে এইখানে
চলো বৃক্কের কার্যকারিতা কি বলছে? বৃক্কের কার্যকারিতা এটা একটু ছোট করে দিই, জায়গা বেড়ে যাবে। বৃক্কের কার্যকারিতা, চলো তোমাদের ফোনে দেখবে তো ছোট লাগবে, এখানে এমনিতে অলরেডি তো জায়গা বেড়ে গেল। বৃক্কের কার্যকারিতা চলে আসে। তাহলে যেহেতু কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, হার্ট বেশি বেশি বিট করছে, আর সেই বিট করছে তো বেশি বেশি ব্লাড ফ্লো হবে। ব্লাড ফ্লো কী হয়? বৃক্কের মধ্যে রেনাল ভেইন দিয়ে ঢুকে পিউরিফাই হয়ে রেনাল, মানে রেনাল শব্দ বলছে কি এটা মেডিকেলের ভাষায় বৃক্ককে, কিডনিকে রেনাল বলে, ঠিক আছে? সব কিছু টার্ম রেনাল ইউজ হয়। তো হয়ে গেল। এবার ভেইন বলতে শিরা, তাহলে বৃক্কীয় শিরা দিয়ে ঢুকলো, হয়ে ধমনী দিয়ে বেরিয়ে গেল। এবার শিরা দিয়ে ঢুকে ওখানে আমরা ছোটোবেলায় আমরা নেফ্রনের ছবি এঁকেছিলাম, ক্লাস 9-এ সম্ভবত থাকার কথা হয়তো, ক্লাস 9-এ। আর যাদের অলরেডি 11-12-এ যারা সায়েন্স মানে বায়োলজি আছে তারা তো জানোই। তাহলে ওখানে কী রয়েছে? নেফ্রন রয়েছে। নেফ্রনের মধ্যে কী হচ্ছে? গ্লোমেরুলাস রয়েছে, ঠিক আছে? এর মধ্যে বৃক্কীয় শিরা ঢুকে বেরিয়ে আসছে, এর মধ্যে জালক তৈরি করছে, এখান থেকে রক্ত থেকে শোষণ করে নিচ্ছে সমস্ত রিচার্ন পদার্থ। এবার তাহলে যদি ফ্লো এর মধ্যে হার্টবিট বেড়ে গেছে, মানে হার্টবিটও বেড়েছে, সাথে কার্ডিয়াক আউটপুটও বেড়েছে, তাহলে এর মধ্যে থেকে ফ্লো বাড়বে, তাহলে এখান থেকে ফ্লো বাড়লে এখান থেকে শোষণের হারও বাড়বে। কেন? চাকনি যদি চাপ দাও তাহলে তো চাকনিতে বেশি নির্দেশ হবে না, চা চাকার মতো, দেখো। তাহলে এবার আসি বৃক্কের কার্ডিও আউটপুটের দরুন গ্লোমেরুলাসের, এই যে গ্লোমেরুলাস বললাম, গ্লোমেরুলাসের এই যে ইয়েটা, এখানে একটা বাকেট রয়েছে, তার মধ্যে রক্তজালক রয়েছে, ঢুকছে একদিক থেকে বেরোচ্ছে একদিকে। আচ্ছা, ঢুকছে বড় মুখে, ছোট মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে ছোট মুখ হলে সুবিধা কি? তাহলে প্রেশারটা মেনটেন থাকবে। বড় পাইপ দিয়ে ঢুকিয়ে দিয়ে ছোটো পাইপ দিয়ে বের করে, তাহলে ভেতরে প্রেশার থাকবে না, সেটাই। গ্লোমেরুলাসের পরিচিতকরণের হার 50% বৃদ্ধি পায়, ফলে রেচিত বস্তু, যেমন রেচিত বস্তু আমাদের কী কী রয়েছে? ইউরিয়া রয়েছে, ইউরিক অ্যাসিড রয়েছে, আর আমরা মেইনলি কি? আমাদের ইউরিয়া, ঠিক আছে? আর বাকি এক্সট্রা কিছু হচ্ছে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন প্রভৃতি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? প্রায় 50% বৃদ্ধি পাচ্ছে। কার্ডিয়াক আউটপুট কতটা বেড়েছিল? 30 to 60%। সেখান থেকে, আর সেটার কারণে এখানে বাড়ছে কত? 50% বাড়ছে রিচার্ন পথের পরিমাণ। আর এই কাজ করতে গেলে তাহলে বেশি বড় হতে হবে বৃক্ককে, তাহলে এইখানে বৃক্ক বা কিডনি বা রেনাল যে অঙ্গটা, এটাও আস্তে আস্তে সাইজে একটু বড় হবে। গেল। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে গ্লাইকোসিডা, ভেঙে দিলে কী পাবো? গ্লাইকো পাবো আর ইউরিয়া পাবো, ঠিক আছে? গ্লাইকোজ আর ইউরিয়া। গ্লাইকোজ কোথা থেকে এসছে? গ্লুকোজ থেকে। আর ইউরিয়া মানে ইউরিনের কথা বলছে, মানে মূত্রের কথা বলছে। যদি আমরা গ্লুকোজ ইউরিনের মধ্যে পাই বা মূত্রের মধ্যে পাই, তাকে বলবো গ্লাইকোস ইউরিয়া। একই হবে। তাহলে এটা নিজেরা ভাবো, প্রোটিন ইউরিয়া, তাহলে কি বলবো? প্রোটিন যদি ইউরিয়ার মধ্যে পাই তাকে বলবো আমরা প্রোটিন ইউরিয়া, ঠিক আছে? কাশি হয়ে গেছে। গ্লাইকোজ ইউরিয়া হলে এটা হয়ে গেল। আর দেখি এই বইতে কিছু এক্সট্রা আছে কি না। বৃক্কের কাজ বাজে, এখানে বলি 34 সপ্তাহ সেখানে 34 সপ্তাহ। বৃক্কের কাজ এখান থেকে তেমন কিছু নেই, মানে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এই রেচার্ন পথে অ্যামোনিয়া, অ্যামাইনো অ্যাসিড এবং আয়রন, অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিনের পার্ট, আর আয়রনের পরিমাণ বৃদ্ধি মানে বেরোবে বেশি, এটাই। এবার হচ্ছে গিয়ে এই বইতে কী আছে? দেহের ওজন পরিবর্তন, এটা পড়ে নিই, তারপরে হরমোনে আসবো। দেহের ওজন, এটা এই বই থেকে না, এটা বলছি রায় মার্টিন থেকে পড়তে। চলো তাহলে এটা রায় মার্টিন পড়ে নিই, দেহের ওজন। কিন্তু এই দৈহিক ওজনের পরিবর্তনটা এখান থেকে দেখে নিই, চলো। তাহলে কি বলছে? দেহের, আচ্ছা, ওয়েট তো বাড়বেই, সব প্রোটিন ফ্যাট সব বাড়ছে, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সব বাড়ছে। তাহলে গর্ভাবস্থায় কী হচ্ছে? ওজন বৃদ্ধির প্রভাবক কী কী জিনিস ওজন বৃদ্ধিতে মানে প্রভাব ফেলছে? তাহলে কি গর্ভাবস্থার পূর্বের বিএমআই, যে গর্ভাবস্থার আগে বিএমআই কত ছিল? গর্ভধারণের আগে মায়ের
বিএমআই কেমন ছিল? বিএমআই ফর বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। তার সূত্র কি? সূত্র হচ্ছে গিয়ে বিএমআই এর সূত্র কি? সূত্র হবে হচ্ছে প্রথমে এখানে পাবো আমরা বডি ওয়েট, ওয়েট পাবো, ওয়েট কত কেজিতে থাকবে, ওয়েট ইন কেজি বাই হাইট, হাইট কিসে থাকবে? হাইট থাকবে মিটারে, ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে ওয়েট বাই হাইটের স্কোয়ার, সেটাকে বলছি আমরা বডি মাস ইন্ডেক্স, যেটা লিমিট হচ্ছে গিয়ে ওই 18 থেকে 23-এর মধ্যে থাকে, ঠিক আছে। এটা একটা রেশিও, এর কোনো একক নেই, বা একক থাকলেও সেটা বলা যায় হচ্ছে কি কেজি পার মিটার স্কোয়ার একক। হ্যাঁ, একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার একক, কেজি পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে বিএমআই এর একক। হ্যাঁ, এবার হচ্ছে কি হয়ে গেল এটা বডি মাস ইন্ডেক্স, যে সেটা নির্ভর করবে যে মায়ের ওজন কতটা বাড়া উচিত। এবার হচ্ছে যমজ ভ্রূণের ক্ষেত্রে বৃদ্ধির বর্ধিত হয়। যদি ভ্রূণই যমজ থাকে, যদি দুটো ভ্রূণ বা দুটো বাচ্চা একসাথে থাকে, যদি যমজ থাকে, তখন তো খাবারের পরিমাণ সব কিছু বেশি লাগবে, তো ওয়েটও বাড়বে বেশি। আর ব্যক্তিগত চাহিদা, তার নিজের প্রত্যেকটা, আমরা এই যে বলি না এত ক্ষেত্রে এত প্রয়োজন, এত ক্ষেত্রে এত প্রয়োজন, এটা সবসময় ঠিক হয় না, এটা একটা আন্দাজ মতো। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, যে সে কতটা নিজে সহ্য করতে পারে বা তার নিজের কতটা চাহিদা, ঠিক আছে। এই 3টে জিনিস মেনটেন হচ্ছে। এবার আসি গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির গুরুত্ব। এটা কি ছিল? কি ওজন বৃদ্ধি কতটা হবে সেটা নির্ধারণ করবে তারা। এবার ওজন বৃদ্ধির ফলে কী হবে? শিশুর বৃদ্ধি বিকাশ হবে। এটা বকা আবার সেই রিপিট হচ্ছে পুরোনো জিনিস। মায়ের স্বাস্থ্য বজায় থাকবে, জটিলতার ঝুঁকি হ্রাস পাবে শারীরিক, আর সঞ্চিত ফ্যাট প্রসূতি অবস্থায় দুগ্ধ উৎপাদন সাহায্য করে। এই একটা পয়েন্ট এখানে ভালো পাওয়া গেল, যে মাতৃদুগ্ধে ম্যাক্সিমাম রয়েছে কি ফ্যাট অংশটা রয়েছে বেশ ভালো পরিমাণে, সেটা সাপ্লাই করবে এই সঞ্চিত ফ্যাটটা থেকে। এবার চলে আসি, বলছে যে রায়মার্টিনে যেতে, চলে যাই আমরা লাভ দিয়ে রায়মার্টিনে। বডি ওয়েট এটা হয়ে গেছে, দৈহিক ওজনের বৃদ্ধি, এটা পারুল থেকে পড়তে বলেছি আমরা, পারুল থেকে পড়ে এসেছি অলরেডি। আর এখানে বডি ওয়েট কোথায় মার্ক করে রেখেছিলাম, এই সমস্যা এড়ানোর জন্য একদম মার্ক করে রেখেছি, সময় নষ্ট না হয়। চলো, এই যে পেয়েছি মার্কিং, তো এই যে তাহলে দেহের ওজন বৃদ্ধিতে কি হচ্ছে, যারা সুষম খাদ্য গ্রহণ করতে পারে না তাদের জন্য 5-7 কেজি বৃদ্ধি পায়। আর যারা সাধারণ গর্ভাবস্থায় প্রথম মাসে, কিন্তু প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 মাসের মধ্যে 900 গ্রাম থেকে 1800 গ্রাম, মানে প্রায় 1.8 কেজি গ্রাম পর্যন্ত ওজনের বৃদ্ধি ঘটে। আর বাকি সময় প্রতি সপ্তাহে গড়ে 450 গ্রাম বৃদ্ধি পায়। এই ডেটা আমাদের লাগে, প্রতি সপ্তাহে গড়ে প্রায় 450 গ্রাম করে বৃদ্ধি হয়। কবে? সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে, ঠিক আছে। আর তার আগে কত? প্রথম ট্রাইমেস্টারে অল্প বৃদ্ধি হবে, সেটা হচ্ছে 900 থেকে পুরো মানে 1800 গ্রাম, মানে 3 মাস মানে প্রায় 12 সপ্তাহ পাচ্ছে। টোটাল 12 সপ্তাহের মধ্যে এতটা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে প্রতি সপ্তাহেই 450 গ্রাম করে বৃদ্ধি পায়, মানে 2 সপ্তাহেই এর প্রায় 12, এর প্রায় 2 মাসের কাজ করেছে এর 2 সপ্তাহের মধ্যে। এবার চলে আসি এইখানে, হ্যাঁ এই যে পেয়েছি, যে বিএমআইতে পড়লাম তো এখানে ওজনের। এবার এখানে চলে আসি যে কার কতটা বিএমআই পড়লাম, যে ওজন বৃদ্ধিতে প্রভাবক, যে কত টাকা বৃদ্ধি হবে। তাহলে বিএমআই নর্মাল মান হচ্ছে 18.5, তার থেকে কম যাদের থাকবে 18 মতো, তাদের কী হয়, যাদের
নিজের ওজন কম থাকে তাহলে কী হবে, ওজন গেইন করতে হবে যাতে করে বাচ্চাও পুষ্টি পায়। ওজন এবং মানে অ্যাকচুয়ালি বিএমআই হাইট অনুযায়ী ওয়েট যদি কম থাকে তাহলে কি তার অনেক অনেক পুষ্টির প্রয়োজন, তাহলে তার ওজন অনেকটা বাড়াতে হবে, সেটা 13 থেকে 18 কেজি যদি তার বিএমআই 18.5-এর কম হয়। আর এবারে চলে আসি নেক্সট, এবার তার থেকে 18.5 থেকে 24.9 যেটা হচ্ছে গিয়ে হায়েস্ট মান, ঠিক আছে, যেটা বলছি স্বাভাবিক ওজন বলছি, আমরা 23 বলছিলাম, ওটা 24.9 হবে, 18.5 থেকে প্রায় 25 পর্যন্ত, এটা হচ্ছে নর্মাল মান বিএমআই-এর। তোমরা নিজেদেরটাও বের করতে পারো। আর ক্লাস সম্ভবত 11-এর প্র্যাকটিক্যালে বিএমআই-এর মান অনেককে দেয় করতে, আমি যাদের পড়াই তাদের দিয়েছিল। তাহলে তাদের ক্ষেত্রে কত, একটু কম বাড়ালেও হবে, 11 থেকে 16 কেজি বাড়ালেই হবে। আর যাদের খুব বেশি বডি বিএমআই-এর মান তাদের কম বাড়ালে আরও কম বাড়াতে হবে, নয়তো আরও বেশি ওভারওয়েট হয়ে যাবে, ওবেসিটি যাদের মধ্যে আছে। সেখানে কী হচ্ছে, গর্ভাবস্থায় ওজনের প্রায় আরও কমে গেল, যে খুব সামান্য বাড়লেই এনাফ। আর মেধাধিক্য কত, যাদের খুব খুব বেশি বিএমআই রয়েছে 30-এরও বেশি, তাদের আরও কম ওজন কমাতে হবে, মানে ওজন বা একদম কম বাড়াতে হবে। তাহলে সব থেকে যাদের নিজেদের সোজা কথা, মায়ের ওজন কমবে, চাহিদার ওজন বাড়বে, মায়ের ওজন বাড়বে, চাহিদার ওজন কমবে, খতম। তা এই চারটা পড়বো আমরা, ঠিক আছে। নেক্সট টপিক কী আছে এখানে দেখে নিই একবার। এটা হয়ে গেল, বৃক্কের কাজ হয়ে গেল, দেহের ওজন পরিবর্তন হয়ে গেল। এবার চলে আসি এখানে দেহ তরলের আয়তন। দেহ তরলের আয়তন বডি ফ্লুইডসের, তাহলে ওখানে শুধু রক্তের প্লাজমা কত পড়েছিলাম আমরা, প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এখানে পড়ি তাহলে দেহ তরলের শুধু রক্ত ছাড়াও তো আরও অনেক তরল রয়েছে, সেগুলোরও প্রায় 50% বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ কি, এর মূল কারণ রক্তই তো বেড়ে গেছে, 50% বেশি সঞ্চালন হচ্ছে রক্ত। আর এর উপর কী হচ্ছে, ভ্রূণটা বা ফিটাসটা যে একটা পাউচের মধ্যে রয়েছে, থলির মধ্যে, যার নাম কী বলছি, অ্যামনিওটিক স্যাক। অ্যামনিওটিক স্যাক একটা ব্যাগের মতো রয়েছে, অ্যামনিওটিক স্যাক, তার মধ্যে বাচ্চাটা রয়েছে, এবং তার মধ্যে কি রয়েছে, ফ্লুইড রয়েছে, তরল রয়েছে, যার নাম অ্যামনিওটিক স্যাক, আর তার মধ্যে যে ফ্লুইড তার নাম অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে টাইম কত হলো, বেশিক্ষণ, আচ্ছা আধা ঘন্টা হয়ে গেছে, তো দেখি। আচ্ছা না, এটাও আমার এই শারীরবৃত্তটা পুরোটা কমপ্লিট করতে হবে, তারপরে এই ক্লাসটা চলবে, ততক্ষণ ক্লাসটা চলবে, টপিক ভাগ করে থাকছে। 1 ঘন্টা খুব নর্মাল ব্যাপার ক্লাস। আমাদের নিজেদেরকে যখন ক্লাস করি তখন অনলাইনে, তখন আমি তো স্টুডেন্টই, শিখছি সব কিছু, এখন তোমাদের কাছে পড়ানো শিখছি। কোথায় আছে, হ্যাঁ 50% রক্ত বাড়ছে, সেই জন্য এবার অ্যামনিওটিক তরলেরও উৎপাদন করতে হবে, তো সেই জন্য বডি থেকে ফ্লুইডও নেবে, সেই জন্য মায়ের দেহ তরলের পরিমাণ বাড়াতে হবে, যাতে করে ওই পাউচের মধ্যে অ্যামনিওটিক স্যাকের মধ্যে ওর মধ্যে ফ্লুইড আসে, এবং তাই সেই ফ্লুইডের মধ্যে আস্তে আস্তে ফিটাসটাও আস্তে আস্তে বড়ো হবে, বাচ্চাটাও আস্তে আস্তে বড়ো হবে, সেখানে অ্যামনিওটিক ফ্লুইডে সাপ্লাই করবে এই দেহ তরল, যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে 50% গেল। অনেক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ত্রৈমাসিক ধাপে মানে 3rd ট্রাইমিস্টারের শেষ সময়কালে দেহ তরল জমতে থাকে, যা থেকে হাত ফেলে। এবার জমতে জমতে এতটা বেশি হয়ে যায়, দেখো ব্লাড প্রেশার বেড়েছে, এই একটা ভালো কনসেপ্ট, দেখো ব্লাড প্রেশার বেড়েছে, তাহলে যে রক্তের নালী, ধরো পাইপের মধ্যে যদি প্রেশার খুব বাড়ে তাহলে কী হবে, প্রেশার যদি বেড়ে যায় তাহলে লিক হওয়া শুরু হবে। এবার লিক হলে তখন পুরো কোষগুলো এত বড়, কিন্তু তরল একদম সহজে বেরিয়ে যাবে। ছাঁকনি দিয়ে কি চা পাতা যায় নাকি শুধু জাস্ট চা যায়, চা যায় আর কিছুটা কালার যায়, পুরো ইয়েটা যায় না, মেইন চা পাতাটা যায় না, ওটার কালার চলে যায়, জলটা লিকুইড ওয়াটার যায়। সেমভাবে যে রক্তবাহক শিরাধমনী এইগুলো থেকেও সেই ব্লাড প্রেশার বেড়ে গেছে, প্লাস কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, এই কারণে সাথে ভলিউমও বেড়ে গেছে, লিক হচ্ছে কি লিক হচ্ছে, প্রোটিন লিক হচ্ছে। আর আচ্ছা, রক্তের মধ্যে কোন প্রোটিন মেইন প্রোটিন, অ্যালবুমিন, তো অ্যালবুমিন লিক হচ্ছে তার সাথে সাথে। আর অ্যালবুমিন যেখানে, সেই রক্তে অ্যালবুমিন থাকছে হচ্ছে জল ধরে রাখার জন্য, সেই অ্যালবুমিন যদি লিক হয়ে বাইরে ছোটো ছোটো দানা হয়ে বেরিয়ে আসে তাহলে ওর পেছন জলও বেরিয়ে আসবে। তো এইভাবে রক্তবাহের বাইরে এই ফ্লুইড জমে যাচ্ছে, অ্যালবুমিন সহ অথবা অ্যালবুমিন ছাড়া। অ্যালবুমিন সহ হলে কী হবে, পাটা ফুলে যাবে, কিন্তু ওখানে কী হবে, চেপে দিলে এই মানে ফুলে গেল, এখানে
ফুলে গেল পা, দেখবে তো ফুলে গেলে এখানে কি বুঝবো, যে দুটো টাইপের, একটা হচ্ছে চেপে দিলে আবার রিটার্ন হয়ে যায়, আর একটা চাপলে ওরকম চ্যাপটাই থেকে যায়, তো দু টাইপের, ওটা তোমাদের লাগবে না। তো অ্যালবুমিন মেইন হচ্ছে কি প্রোটিনটাও বেরিয়ে আসে, তার পিছনে পিছনে জলটাও বেরিয়ে আসে, আর অনেক সময় প্রোটিন না বেরোলেও তাও জল বেরিয়ে আসতে পারে, লিক আগে তো জল বেরোবে, এটা অনেক সময় এটাও পসিবল। বোঝা গেল? পাইপের মধ্যে, পাইপ বলে বলছি সহজ ভাষায়, বা নালীর মধ্যে প্রেশার বেড়ে গেছে, ভেতরের ফ্লুইডের পরিমাণ বেড়ে গেছে, তরলের পরিমাণ, তো লিক হবে, লিক হয়ে বাইরে বেরিয়ে কোষের ফাঁকে জমে যাবে, আর পুরো বডির গ্রাভিটির জন্য সেটা কোন দিকে ফ্লো করবে, নিচের দিকে, তো এই কারণে পায়ে জমছে এবং পা ফুলে যাচ্ছে, যাকে বলছি আমরা শোথ রোগ, ঠিক আছে, বা ইডিমা, ইংলিশে বলবো ইডিমা। পা ফুলে গেল, বোঝা গেল? চলো, এটা হয়ে গেল। আর এবার কি হচ্ছে, তাহলে দেহ তরল হয়ে গেল, ওজন বৃদ্ধি হয়ে গেল, টোটাল মনে হয় 6টা মতো হলো, EFG, মানে 7টা হয়ে গেল। হ্যাঁ, সবগুলোই কমপ্লিট করেছি। হ্যাঁ, 7টা হয়ে গেল। 8 নম্বর কি আছে? 8 নম্বর, আচ্ছা এখানে রয়েছে জটিলতা। এই বইতে দেখো, এই বইতে এই 7টাই দেওয়া আছে পরিবর্তন, কিন্তু আবার আমরা যদি চলে আসি রায় মার্টিনে, এখানে আরও কিছু পরিবর্তন দিয়েছে, ঠিক আছে, দেখা যাক কী কী এক্সট্রা অ্যাড করেছে এরা। এই তো পেয়েছি, এখান থেকে আমাদের কী কী পড়া হয়েছে দেখো, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট পেয়েছি। এবার জল সাম্য, চলো আরও একটা জিনিস, প্রোটিনের পেছন যেমন জল দৌড়াচ্ছে, সেরকমভাবে আমরা কি জানি, দেখেছি তো শীত বর্ষার সময়তে লবণের ভারের মধ্যে জল জমে যায়, কিছু জল না পড়লেও জল জমে যায়, কেন? লবণ জল টানে, সোডিয়াম জল টানে, শোষণ করে। তাহলে গর্ভাবস্থায় মায়ের দেহকোষে জলের পরিমাণ 6 থেকে 7 লিটার বৃদ্ধি পায়, ফলে খাদ্য থেকে লবণের পরিমাণ কিছুটা কমাতে হয়, না কমালে কী হবে, বডিতে ওই জলটা ধরে রাখবে, জল ধরে রাখলে কী হবে, আবার সেই ইডিমা বা শোথরোগ হবে, এক্সেস জল হয়ে গেলে প্রেশার বেড়ে যাবে, সাথে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে, আবার লিক হয়ে আবার জল জমে যাবে, শোথরোগ বা ইডিমা হবে। ফলে এই কারণে প্রেগনেন্সির সময়তে জল তো খেতে হবে, লবণের পরিমাণটা কিছুটা কমাতে হবে, খাদ্য লবণ, যাতে করে জলটা এই লবণটা জল ধরে রেখে পা না ফোলানোর চেষ্টা কমিয়ে দেয়, ঠিক আছে। এই লিখেও রেখেছি এদের, সোডিয়াম পটাশিয়ামের হচ্ছে কি জল ধরে রাখে লবণ। আর এখানে একটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, যেটা একদম পারোর নেই, যেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ সব কিছু মেনটেন করছে, যা পড়েছি আমরা পরিবর্তন সব মেনটেন করছে কি হরমোন, সব খেলা হরমোনের হাতে। দেখি এবার হরমোনের মধ্যে মেইন হরমোন কি আমরা জানি, ওই আগের দিনের ক্লাসে হয়েছে, ফার্স্ট ক্লাসেও, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HCG, যেটাকে আমরা প্রেগনেন্সি হরমোন বলছি। আচ্ছা সরি, বলছি প্রেগনেন্সি হরমোন কাকে বলছিলাম, প্রজেস্টেরনকে, কেন প্রেগনেন্সি মানে গর্ভাবস্থা পুরো মেনটেন করছে ম্যাক্সিমামটাই প্রজেস্টেরন। কিন্তু এই যে ওখানে বলেছিলাম যে প্লাসেন্টা থেকে যে একমাত্র হরমোন বেরোয়, যেটা বডির অন্য কোনো জায়গা থেকে বেরোয় না, যেটা হলেই আমরা বুঝবো যাতে যে এই মহিলা প্রেগনেন্ট হয়েছে, সেটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HCG। এই হরমোন শুধুমাত্র গর্ভাবস্থাতেই তৈরি হচ্ছে, প্রথম ত্রৈমাসিকে এর পরিমাণ অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এটা কখন পাবো বডিতে আমরা, যখন একমাত্র যখন যে আজকে প্রেগনেন্ট হলে আজকে পাবো না, আজকে যদি কী বলে নিষেক হয়েছে, তার থেকে নিষেকের পরে আস্তে আস্তে মরুলা গ্লাস্টুলা এরকম ধাপে ধাপে বাড়বে, বেড়ে বেড়ে আস্তে আস্তে যখন একদম প্লাসেন্টা তৈরি হয় মায়ের সাথে, বডির সাথে কানেক্ট হবে ফিটাসটা, ভ্রূণটা, এমব্রায়োটা বা ফিটাসটা, এই যে প্লাসেন্টাতে কানেক্ট হবে, এই প্লাসেন্টা থেকে তৈরি হবে HCG। তাহলে প্রায় ওই 15 থেকে 1 মাস টাইম লেগে যাবে প্লাসেন্টা তৈরি হতে হতে, তো সেই টাইমটার পরেই কিন্তু HCGর পিক পাওয়া যাবে, তার আগে HCGর পিক পাবে না। চলে আসি ইস্ট্রোজেন বাড়ছে, এটা কিন্তু গর্ভাবস্থায় এর মানও বৃদ্ধি পাচ্ছে, যা দেহের দৈহিক পরিবর্তন হচ্ছে, যেমন মায়ের দেহের স্তন, জরায়ুর এইগুলোর কী বল গ্রোথ করাচ্ছে। এটা গেল ভ্রূণের, এবং সাথে ভ্রূণের বৃদ্ধিতে মানে বিকাশও সাহায্য করছে। বৃদ্ধি আর বিকাশ দুটো জিনিসটা কি,
বিকাশ মানে কি ডেভেলপমেন্ট, আর বৃদ্ধি জাস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে সেই জিনিস শুধু বাড়তে হবে। আসি প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কী হবে? প্রোল্যাকটিন করা হচ্ছে দুগ্ধ উৎপাদন শুরু করবে, স্টার্ট করবে। প্রোল্যাকটিন হরমোন কী বলেছে, হরমোন হিসাবে বৃদ্ধি পায় যা স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন স্টার্ট করবে। চলে আসি এবার প্রজেস্টেরন, হচ্ছে যা মেজর যে রয়েছে কুইন। প্রজেস্টেরন কী হচ্ছে? প্রজেস্টেরন হরমোন গর্ভধারণকে বজায় রাখছে, জরায়ু ও ভ্রূণের সঠিক বিকাশে সাহায্য করছে। এবং প্রসঙ্গত উল্লেখ হয়েছে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনগুলি স্বাভাবিক এবং অপরিহার্য, হতেই হবে এই পরিবর্তন, না হলে বসে পৌঁছাবেই না, কাজই করবে না। ঠিক আছে, এই কারণে প্রজেস্টেরনকে বলছি আমরা প্রেগনেন্সি হরমোন। নেক্সট আসি, কী বলছে? কারণ উক্ত হরমোনগুলি গর্ভধারণ ও ভ্রূণের বিকাশের জন্য সাহায্য করে। এছাড়া উক্ত হরমোনের পরিবর্তনগুলি গর্ভবতী নারীর বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রভাবিত। যা বললাম সেই কথাগুলো এবার তোমরা যেহেতু পরে রিভিশন করতে হবে, বারবার তো আর 1 ঘন্টার ভিডিও দেখলে হবে না। আমার ভিডিও আমারই, কিন্তু ভিউজ বাড়বে দেখলে, সেটা কিছুই না, কিন্তু তোমাদের নিজে থেকে বললে টাইম বাঁচবে, সোজা কথা। তো এখন তো বুঝে নিতে হবে, শুধুমাত্র দাগানো থাকলেও হবে না, এখন বুঝে নিয়ে পরে যখন পরীক্ষার আগের মধ্যে রিভিশন, তখন কি যাতে জাস্ট চোখ বুলালেই হয়ে যাবে, তখন এই পয়েন্টগুলো দরকারি হবে। বই থেকে পড়াটা, ঠিক আছে, টেক্সট বই, কোনো ভিডিও না। আর তোমরা কী করো, পরীক্ষার আগে ভিডিও দেখতে বসো, আগে থেকে ভিডিও দেখে নিয়ে নোটস বানিয়ে নিতে হয়। আমি নিজে নোটস বানাই না, সরি, আলসেমি লাগে। নেক্সট হচ্ছে বৃক্ষ হয়ে গেছে, এই একটা নতুন, এটা হচ্ছে কি স্ট্রাইগ্রাভিডারাম। কী জিনিস এটা? এই সময় ওজন বৃদ্ধি হচ্ছে, পেশিবহুল পেট, কী বলে স্তন, উরু, এইসব পশ্চাৎদেশে এখানে আস্তে আস্তে গ্রোথটা কী হচ্ছে, জাস্ট উইদিন 3 মান্থ এবং 6 মান্থ 9th মান্থের মধ্যে অনেকটা বৃদ্ধি হচ্ছে। সেই কারণে কী হচ্ছে, স্কিনের গ্রোথ হওয়ার আগেই বাকি ভেতরের থেকে বডি পার্ট বেশি হচ্ছে, স্কিন গ্রোথ হওয়ার আগেই বেড়ে যাচ্ছে, তাহলে স্কিন ফেটে যাবে। এই ফাটল ধরে যে এইখানে সেই স্ট্রেচ মার্ক তৈরি হবে। অনেকের দেখবে কাঁধের এইখানে থেকে, যারা মোটা থেকে রোগা হয়ে যায় তাদের ভালো বোঝা যায়, এখানে দাগ হয়ে যায় কাঁধের এইখানটায়, স্ট্রেচ মার্ক। মায়েদেরও এই স্ট্রেচ মার্কের দেখা যায়। তো এই অঞ্চলে স্ট্রেচ মার্ক বা তার আরেকটা নাম হচ্ছে কি স্ট্রাইগ্রাভিডারাম। দেখো, স্ট্রেচ মার্ক দিলে তাও তোমরা আন্দাজ করে কিছু লিখতে পারবে। আর যদি বই না পড়ো, যদি কেউ পরীক্ষার সময়, পরীক্ষার সময় যদি একটু ওস্তাদি করে স্ট্রাইগ্রাভিডারাম এরকম একটা নাম দিয়ে দেয়, ইংলিশ নামটা থাকবে, উচ্চারণ সুবিধা হবে, গ্রাভিডারাম, হ্যাঁ, তো এরকম দিয়ে দেয়, তাহলে তো আকাশ থেকে পড়বে তখন, তাহলে এই জন্য বই পড়তে হবে পুরোপুরি। এগুলি হলো অটোট্রফি, লিনিয়ার ক্ষত, যা গর্ভাবস্থায় ত্বককে দ্রুত, যেটা বললাম, দ্রুত ফাস্ট প্রসারিত হচ্ছে এবং টাইম দিচ্ছে না, সেই জন্য ত্বকের পুরোপুরি ডেভেলপমেন্ট হওয়ার আগে ওকে কাজ দেখাতে হবে। এবং ত্বক সংযোগকারী কোলাজেন বলবে হয়তো, দেখি কী বলছে, হ্যাঁ, কলা দিয়ে কাজ চালাচ্ছে, ফাইবার হচ্ছে, কোলাজেন ফাইবার লাগে, তো এই ত্বক সংযোগকারী কলাগুলো পরিবর্তন ঘটছে। আর এই স্ট্রেচ মার্কগুলি লাল হয়ে যায় এবং প্রদাহ সৃষ্টি হতে পারে, পুরোপুরি রেডি হয়ে পারেনি, সেখানে ইনফেকশন হতে পারে। আর এই সময় সমাধান কী তাহলে এর স্ট্রেচ মার্কের? সমাধান হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ভিটামিন ই সমৃদ্ধ তেল খেতে হবে, তেল আর নারকেল তেল প্রয়োগ করতে হবে, এবং ভিটামিন সি এবং ডি প্রয়োগ করতে হবে। ভিটামিন সি স্কিনে, সব জায়গায় আমরা পড়ে আসি ভিটামিন সি স্কিন, যেখানে পাবো স্কিনে দেখে ভিটামিন সি জুড়ে দিচ্ছে, তো এইখানেও স্কিনের জন্য ভিটামিন সি আমাদের ম্যান্ডেটরি, ঠিক আছে। আর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ করতে হয় টুকটাক একটু, ঠিক আছে, গেল। আর জল সমগ্র করে দিয়েছি, বিএমআই পরিবর্তন 1 2 3 4 5 6 7, এখানে 7টা দিয়েছে, ওখানে অন্যভাবে 7টা দিয়েছে, এখানে আবার এক্সট্রা দিয়েছে কিছু, দেখি কী দিয়েছে। গর্ভাবস্থায় কতটা ওজন বৃদ্ধি পাওয়া প্রয়োজন, এখানে দেখো এরকম ঘাটিয়ে দিয়েছে গল্পের আকারে, কিন্তু ওখানে ওই বইতে সুন্দর করে চার্ট করে দেওয়া ছিল যে কত ওয়েট হলে কত দেওয়া থাকবে, এই চার্টটা, এই চার্টটা, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের। এরপরে চলে আসি এখানে, এটাও সেম, আচ্ছা, এও চার্টটা দিয়েছে, পরে দিয়েছে, ঠিক আছে, দিচ্ছে। এবার হচ্ছে গিয়ে মায়ের দেহে, ব্যাস, এই আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত।
এইটুকুই। তার মধ্যে কী রয়েছে, মায়ের দেহের কী কী পরিবর্তন হচ্ছে। প্রথমে কী ছিল, ভ্রূণের কী কী পরিবর্তন হয়েছিল, এবার মায়ের দেহের পরিবর্তন গেল। এবার এর পরের ক্লাসে হবে কি, যে মাতৃদেহে গর্ভস্থ ভ্রূণের পুষ্টির সাথে কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, গিয়ে এই ক্লাসে করিয়ে দেবো। কতটা আছে, আচ্ছা এই গ্রাভিডারামটা এইখানে ভালো করে দেওয়া রয়েছে। চলো এখান থেকে দেখিয়ে দিই একবার, পারুলে, লিখে রাখি তাহলে পারুল।